শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন? আমি এবার নিজেই যাব। অর্থাৎ তিনি প্রত্যর্পিত হয়ে নয়, স্বেচ্ছায় ফিরে যাবার রাজনৈতিক অবস্থানে তৈরি। কিন্তু কেউ যখন আগুনের দিকে ঝাঁপ দিয়ে রাজনীতির অঙ্গনে আবার ফিরতে চায়, তার মৃত্যু হতে পারে জেনে, সে গ্রেপ্তার হতে পারে জেনে, সবকিছু জেনে, সেই জায়গা থেকে একটা রাজনৈতিক ভাবে উনি কিন্তু একটা পজিটিভ সুযোগ সেটা উনি এনক্যাশ করতে পারেন। কিন্তু রয়টার্সের সাক্ষাৎকারে অবশ্য শেখ হাসিনা বলেছেন, কোন সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলে ভুল হতে পারে, কোন সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। পরমাশিস, ভুলের উপন্যাস বাদ দিয়ে তিনি যদি ভুলের অনুকাব্য রচনা করেন, তাহলে সেই ভুলের জন্য বাংলাদেশের মানুষ আদৌ ক্ষমা করবেন কি? শেখ হাসিনা কি সত্যিই আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন, নাকি দেশে ফেরার ঘোষণা দিয়ে তিনি প্রথমে আওয়ামী লীগের রাজনীতিকেই আবার বাংলাদেশে ফেরাতে চাইছেন? যে দেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়, যে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা ঠিক কতটুকু বাস্তবসম্মত? আরো একটি প্রশ্ন, প্রায় 2 বছর ভারতে থাকার পর শেখ হাসিনা কেন এখন ভারতীয় গণমাধ্যমের গণ্ডি পেরিয়ে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে এলেন? এটি কি শুধুই একটি সাক্ষাৎকার, নাকি বাংলাদেশ, ভারত এবং আন্তর্জাতিক মহল এই 3 পক্ষকেই দেয়া একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ। পরমাশিস ঘোষ, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তার আগে এই আলোচনার আগে ইন্ট্রো বলবো। ইন্ট্রো কি? আজকের ইন্ট্রো, রয়টার্সকে প্রায় 1 ঘন্টার টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আগামী ডিসেম্বরের কাছাকাছি তিনি এবং নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বাংলাদেশে ফিরতে চান। আমি আবারও বলছি পরমাশিস, তোমার মাধ্যমে দর্শকদের, রয়টার্সকে প্রায় 1 ঘন্টার টেলিফোনিক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, কি জানিয়েছেন? আগামী ডিসেম্বরে, অর্থাৎ চলতি বছর 2026-এর ডিসেম্বর মাস, তার মানে হাতে আর কয়েকটি মাস বাকি, ডিসেম্বরের কাছাকাছি সময়ে তিনি এবং নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বাংলাদেশে ফিরতে চান। শুধু ফেরাই নয় পরমাশিস, তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণও করবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি কি বলেছেন? ঠিক কোট, দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, তারা মানে বাংলাদেশের প্রশাসন, এমনকি হত্যাও করতে পারে, তারপরেও আমাকে যেতে হবে, বলছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিংবা বাংলাদেশের ভাষায় ভারতে আশ্রিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্যটি আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কারণ তুমি জানো, শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছের কথা আগেও বলেছেন। জুনের শেষ দিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কে তিনি জানিয়েছিলেন 2026 সালের মধ্যেই তিনি নিজের দেশে ফিরবেন। কিন্তু এবার প্রথমবার সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বরের কথা কোট আনকোট একদম টাইম ধরে তিনি উল্লেখ করে বলে সমর্পণের কথা এবং দলের অন্য নেতাদেরও সঙ্গে সম্মিলিতভাবে প্রত্যাবর্তনের পরিকল্পনা তিনি প্রকাশ করলেন। তোমার কাছে প্রশ্ন, এই সাক্ষাৎকার এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক কিংবা কতটা অপ্রাসঙ্গিক? দেখো, শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী, তার রাজনৈতিক পীঠস্থান, রাজনৈতিক লড়াইয়ের জায়গা বাংলাদেশের মাটি। তুমি যেটা প্রথমে বলছিলে যে প্রশ্নটা, যে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে ভারত এবং বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে এটা কি বার্তা দিতে চাইলে, বার্তা তিনি যাই দিতে চান, ওনার রাজনৈতিক পরিসরের জায়গাটা তো বাংলাদেশের মাটি। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কিন্তু 2024-এর 5ই আগস্ট আমরা দেখেছি। বাংলাদেশের মানুষের কাছে উনি গ্রহণযোগ্যতাটা ওনার থাকবে কি থাকবে না, সেটা বাংলাদেশের মানুষ বিচার করবেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে বার্তা দিয়ে উনি জল গরম করতে চাইছে, হাওয়া গরম করতে চাইছে আমার মনে হয়। কেন আমরা দেখেছি বাংলাদেশের এই 2024-এর 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার, তারপর নির্বাচন, বাংলাদেশের মানুষ একটা ধর্মনিরপেক্ষ দলকে আবার ম্যান্ডেট দিয়েছে। এখন ওনার এটা মনে হয়েছে যে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে দিয়ে এটা তো ঘটনা, কারোর নামে যদি ওয়ারেন্ট জারি হয়, তাকে যদি সেই জায়গায় সে আবার পৌঁছয়, তাকে তো গ্রেপ্তার বরণ করতেই হবে। এ তো নতুন কিছু কেউ লিখছে না। যারা আত্মসমর্পণ করতে হতে পারে, সে দেশের আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তে যদি উনি বাংলাদেশের মাটিতে পৌঁছে যায়,
তো কি তাই কি হয়েছে। হতে পারে সেটা এটা স্বাভাবিক, এটা সম্ভাব্য, এটা নতুন কোনো বার্তা না। এটা রাজনীতিতে তার যে রাজনৈতিক কর্মীরা রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, মাঠে রয়েছেন, মাঠে থেকেও তারা লুকিয়ে রয়েছেন বা ভীত অবস্থায় রয়েছেন। বাংলাদেশের যা পটভূমি, বাংলাদেশের পটভূমি থেকে তো আমরা একটা দেখলাম ডিম ছোড়ার পটভূমি। তো যাই হোক, একটা রাজনৈতিক পটভূমি তো আসতেই পারে এবং সেটা একটা বার্তা। ওনার দলের কাছে এটা হয়তো প্রাসঙ্গিক, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এটা সার্বিকভাবে কতটা প্রাসঙ্গিক সেটা ভাতের চাল সেই না ফুটলে তো বলা যায় না। সেটা তো ডিসেম্বরে উনি যদি যান তখন কতটা জল গরম হচ্ছে, কতটা আবার বিরোধিতা হচ্ছে, কতটা কি হচ্ছে, কতটা কি আন্দোলন হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ কতটা তাকে অ্যাকসেপ্ট করে, আমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মাঝে মাঝে উনি যদি বিভিন্ন গণমাধ্যমের কাছে, কেন আমরা কারো বিরোধিতা করি না, আমরা দেখছি বাংলাদেশের সাধারণ মানুষ, ভারতের সাধারণ মানুষ কি ম্যান্ডেট দিয়েছে। আমাদের রাজ্যেও তো একটা নতুন সরকারকে মানুষ ম্যান্ডেট দিয়েছে। মানুষের অধিকার, মানুষের ম্যান্ডেটকে শ্রদ্ধা দিতে রাখতে হবে, তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। উনি আজকে 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 আমরা কথা বলছি 10ই জুলাই 2026, ডিসেম্বরে উনি বলেছেন, উনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কে বলেছেন, এখন আন্তর্জাতিক গণমাধ্যমকে জল গরম করার জন্য ওনার প্রাসঙ্গিকতা আন্তর্জাতিক মিডিয়ায় কতটা আছে সেটা নিয়ে কতটা আমাদের মতন, তোমার আমার মতন যারা আমরা গণমাধ্যমের কর্মী, যারা আমরা অধিকারের কথা বলি, সম্পর্কের কথা বলি, এটা নিয়ে কতটা আলোচ্য বিষয় হয়ে ওঠে, কতটা প্রাসঙ্গিক হয়ে ওঠে, কতটা প্রাসঙ্গিকতা না পায়, এটা উনি দেখতে চাইছেন। কারণ সবাই তো রিভিউ করে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা উনি করছেন। হয়তো ওনার কাছে এটা প্রাসঙ্গিক, উনি করেছেন বলে আজকে আমরা আলোচনায় আসছি। এভাবেও তো মানুষ জিয়ে থাকতে চায়, নিজেকে ধরে রাখতে চায়। ডিসেম্বর আসলে আমরা দেখবো পরিস্থিতি কোন দিকে যায়, আমরাও আলোচনায় থাকবো, সংলাপে থাকবো। উনিও হয়তো এরকম বিভিন্ন সাক্ষাৎকার দেবে গণমাধ্যমের কাছে, সে নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে। আমরা কারো পক্ষে বিপক্ষে নেই, আমরা মানুষের পক্ষে। বাংলাদেশের সাধারণ মানুষ কি করেছে গোটা বিশ্ব দেখেছে, কি হয়েছে বিশ্ব দেখেছে, কি হয়েছিল বিশ্ব দেখেছে, কি হতে যাচ্ছে সেটা বিশ্ব দেখবে। একদম। তোমার কাছে শেষে একটা প্রশ্ন, মানে তুমি এখন দর্শকদের এই প্রশ্নের উত্তর এখন দেবে না, তুমি জাস্ট মনে রেখো আমরা যেদিন কথা বলছি 10 জুলাই, ঠিক আজকে থেকে 2 বছর আগে 2024-এর এই 10ই জুলাই কি বুঝতে পেরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, এবং যদিও বাংলাদেশে বিতর্ক রয়েছে নির্বাচনী ব্যবস্থা নিয়ে, শেখ হাসিনা যে মাত্র তার কয়েকদিন বাদেই তাকে এইভাবে ক্ষমতাচ্যুত হতে হবে, তিনি কি ভেবেছিলেন? এই প্রশ্ন একদম শেষে তুমি বলবে। কিন্তু আমরা কথা বলছিলাম বাংলাদেশে ফিরে গিয়ে আত্মসমর্পণের কতটা প্রাসঙ্গিকতা রয়েছে। দেখো পরমাশিস, বিষয়টি এখনো শুধুমাত্র শেখ হাসিনার ব্যক্তিগত দেশে ফেরার প্রশ্নে আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, বাংলাদেশের বিচার প্রক্রিয়া, জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক উত্তরাধিকার, এবং অবশ্যই এর সঙ্গে যেটা যুক্ত, যেটা তুমি আমি আমরা সকলে চেষ্টা করি, বিশেষ করে প্রথম কলকাতা চেষ্টা করে, ভারত বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্ক, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। ঢাকা শেখ হাসিনাকে ফেরাতে চেয়ে একাধিকবার দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে, প্রত্যেকবার কৌশলে, কূটনীতিতে, কিংবা কখনো কখনো চওড়া সুরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিধ্বনি আমরা শুনতে পেরেছি। ভারত পাল্টা জানিয়েছে আত্মসমর্পণের অনুরোধ তারা পরীক্ষা করছেন। উত্তরটি ডিপ্লোম্যাটিক, কিন্তু এখন শেখ হাসিনা নিজেই বলছেন, কি বলছেন? একেবারে কোড। শেখ হাসিনা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলছেন তারা অর্থাৎ বাংলাদেশ বারবার ভারতের কাছে আমাকে ফেরত দেওয়ার অনুরোধ করেছে, আমি এবার নিজেই যাব। অর্থাৎ তিনি প্রত্যর্পিত হয়ে নয়, স্বেচ্ছায় ফিরে যাবার রাজনৈতিক অবস্থানে তৈরি। এতে তিনি নিজেকে শুধুমাত্র একজন দণ্ডিত সাবেক সরকার প্রধান হিসেবে নয়, পরমাশিস ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফেরার রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন, এমন ব্যাখ্যা কিন্তু এই আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে উঠে আসছে। আরো একটি বিষয় পরমাশিস আমাদের সবার মনে রাখতে হবে যে বাংলাদেশের আদালত তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তিনি সেই বিচারকে রাজনৈতিক প্রহসন বলে প্রত্যাখ্যানও করেছেন। ফলে দেশে ফেরার ঘোষণা দিলেও আইনি বাস্তবতা কিন্তু তার সামনে অত্যন্ত কঠিন। পরমাশিস, কি বলবে সংক্ষেপে? দেখো, এই জায়গাটা থেকে তুমি রাজনৈতিক ব্যাখ্যা পেতে চাও, রাজনৈতিক ব্যাখ্যার জায়গা থেকে যদি বলো যে মানুষের মন বা চিড়ে ভিজতে পারে, তাহলে তোমাকে একটা উদাহরণ, পরীক্ষার হলে কেউ যখন গায়ে 4 জ্বর নিয়ে পরীক্ষার হলে বসে, তাকে কি
টুকলি করা বা দেখে লেখার অধিকার রুমের কর্তারা দেয়, যারা পরীক্ষার হলে গার্ড দেয় তা দেয় না, কিন্তু তার প্রতি একটা সমবেদনা থাকতো। রাজনৈতিক ব্যাখ্যার দিক থেকে উনি ঝুঁকি নিয়ে উনি অন্যায় করেছে না ন্যায় করেছে বাংলাদেশের ট্রাইব্যুনাল জানে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রাজনৈতিকভাবে ওনার প্রতি প্রতিহিংসা হয়েছে, উনি ক্ষমতার অপব্যবহার করেছে, সবটা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু কেউ যখন আগুনের দিকে ঝাঁপ দিয়ে রাজনীতির অঙ্গনে আবার ফিরতে চায়, তার মৃত্যু হতে পারে জেনে, সে গ্রেপ্তার হতে পারে জেনে, সবকিছু জেনে, সেই জায়গা থেকে একটা রাজনৈতিক ভাবে উনি কিন্তু একটা পজিটিভ সুযোগ বা সহানুভূতি বা অ্যাক্সেস যাই বলো না কেন, সেটা উনি এনক্যাশ করতে পারে। আমি এনক্যাশ কেন করলাম, এগুলো কিন্তু এক জাতীয় রাজনীতির কৌশল। আইন আইনের পথে, নেতারা বলে না আইন আইনের পথে চলবে, আমরা মিছিল করবই, আমাদের গ্রেপ্তার করুক। গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু রাজনৈতিক পটভূমির একটা চেঞ্জ হয়। আমরা গত পরশুদিন হাইকোর্ট রায় দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিছিল ছিল, সেই মিছিলে আমরা দেখেছি গণমাধ্যমের সামনে, আমি কারোর বিরুদ্ধাচরণ করছি না, প্রকৃতি বাস্তব গণমাধ্যমের কর্মী হিসেবে যেটা দেখেছি সেটা বলছি। এই যে কেউ কাউকে ডিম ছুটছে বা মারছে, ডিম ছোড়ার মতন কাজ হয়েছে বলে ডিম ছুটছে, আমি যেটা বললাম আজকে বিজেপির কর্মীরা বা বিরোধীদেরকে তৃণমূলকে ডিম ছুটছে, সেটা ডিম ছোড়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এগুলো মানবিকতার ব্যাপার, আইনের ব্যাপার। কিন্তু মানুষ এমন অপকর্ম করেছে তাকে সে ডিম ছুটছে, সেইটা বাংলাদেশ থেকে কিন্তু এখন রপ্ত হয়েছে। সেখানে উৎখাত হয়েছে, এখানে ভোটে ডাহা হারায় হেরেছে মানুষের অবশ্যই ক্ষোভ বিক্ষোভের সঞ্চার এইভাবে হচ্ছে, সেটাও সমালোচনার বিষয়। হ্যাঁ, কিন্তু এখানে দু তিনটে প্রশ্ন খুব সঙ্গতপূর্ণ। আমি এই আলোচনার যে ফর্মাল আলোচনা তার থেকে একটু বাইরে যাচ্ছি। তুমি যখন আমাদের রাজ্যের প্রসঙ্গ টানলে, ডিম ছোড়া বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করা বা ইতিউতি যা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে এত এলিগেশন, এত অভিযোগ, এবং দৃশ্যত অনেক অনেক ঘটনা আমাদের চোখের সামনেও আমরা দেখেছি যে অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হচ্ছে, অনেক ক্ষেত্রে সেগুলো প্রাসঙ্গিক, বাস্তব, সত্য। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু পালাতে হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদম নাম ধরে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা চুরি, গরু চুরি, অসংখ্য ভুরি ভুরি অভিযোগ। সম্প্রতি তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিমান কিনে বিমান আবার ভাড়া, এখানে অনেক বড় একটি সিন্ডিকেট, এগুলো অভিযোগ আসছে। দেখো, অভিযোগ সত্য মিথ্যে সেটি আদালতে, মহামান্য আদালতে বিচার করবে, প্রমাণিত হবে, কিন্তু অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই কিন্তু তার অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে বিকেলে ইডি, সিবিআই, সিআইডি ডাক করছে। কখনো দিল্লি যাচ্ছেন, কখনো ভবানী ভবনে যাচ্ছেন, কখনো তার বাড়ির সামনে গিয়ে কেউ কেউ একেবারে রাস্তার পথচারী ইট ছুঁড়ে মারছে, চোর চোর স্লোগান দিচ্ছে, তাই তো? কিন্তু তার পরেও তাদের পলিটিক্যাল ভ্যালু, পলিটিক্যাল ভয়েস রেজ করার সুযোগ কিন্তু তারা পাচ্ছেন। তাদের নিয়ে কথা হচ্ছে, তারা কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়ে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য দিলে সেটি আসছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য দিলে সেটি আসছে, কিংবা সংবাদ মাধ্যমে তার প্রতিবাদ পাল্টা ডিম ছোড়া আসছে। কিন্তু বাংলাদেশে একেবারেই সেই দেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে এইভাবে আশ্রয় নেয়া, আবার আমি গতকালকে বাংলাদেশের পালিয়ে আসা এক আওয়ামী লীগের শীর্ষ নেতা বিদেশে বসে থেকে ইন্টারভিউ দিতে দেখলাম যুক্তরাষ্ট্রের একটি বাংলা চ্যানেলে। উনি বলছেন যে না, উনি তো পালিয়ে আসেননি প্রধানমন্ত্রী, উনি তো আশ্রিত নন, উনি এখানে অতিথির শালায় রয়েছেন। পালিয়ে এলে বাংলাদেশের তৎকালীন সেনাবাহিনী তাকে কি করে হেলিকপ্টারে, চপারে ভারতে পৌঁছে দেন। এই সমস্ত নানা বিতর্ক বা বিতর্কিত বিষয়ে থাকবে, আলোচনা পাল্টা আলোচনা থাকবে। কিন্তু বাস্তবতা যেটা বলছিলাম, দেশে থেকে রাজনীতি বা রাজনৈতিক চরিত্র বা রাজনৈতিক জীবন বা দেহ বাঁচিয়ে রাখা যতটা সহজ, বিদেশের মাটিতে সেটি যে সহজ নয়, সেটি বিলক্ষণ আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত দেরিতে হলেও টের পাচ্ছেন, এবং সে কারণেই সম্ভবত তিনি এরকম আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে ফিরে যাবার আগ্রহ প্রকাশ করছেন, আত্মসমর্পণের কথা বলছেন। তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের যে ওই সময়কার জনরোষ, সেটি অনেকটাই স্মিত হয়েছে, বা সেই রোষ এখন এই মুহূর্তে নেই। এখন রাজনৈতিক প্রতিহিংসা হয়তো হতে পারে, কিন্তু একেবারে জনরোষ, যেভাবে গণভবনে গিয়ে জিনিসপত্র বের করা বা মানুষকে যেগুলো মব লিঞ্চিং যেগুলো আমরা দেখেছি, সেগুলো তো বাংলাদেশে এখন নেই। সুতরাং আমার মনে হয় তিনি ভেবেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে ফিরে গিয়ে আত্মসমর্পণ করলে তার রাজনৈতিক জীবন হয়তো আবার ফিরে আসতে পারে। খুব সংক্ষেপে দেখো, তুমি যে প্রসঙ্গটাতে যে ছিলে এবং তার সঙ্গে আরেকটা প্রসঙ্গ তুমি রিলেট করলে, আমি যদি তোমাকে বলি, ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের মানুষ, ভাষায় আমি বাঙালি,
বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা রাজনীতি করেন আর ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যারা বা পশ্চিমবঙ্গের মাটিতে যারা রাজনীতি করেন, এতে দুটো প্ল্যাটফর্ম আলাদা। আমাদের এখানে রাজনীতির অঙ্গনটা আয়নার মতো। সরকার পক্ষ যা বলবে সেখানে ইলেকট্রনিক্স মিডিয়ার যদি 10টা বুম থাকে, বিরোধী পক্ষ যা বলবে সেখানেও কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার 10টা বুম থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদি মিডিয়াকে এখন ডাকছেন না, উনি সমাজ মাধ্যমকে ব্যবহার করে উনি বিভিন্ন বার্তা দিচ্ছেন। গতকালকে উনি বার্তা দিয়েছেন, সেটা সমস্ত মিডিয়া তুলে ধরছে। কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি, আমরা অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলি যে যারা ক্ষমতায় না থাকলো তারা কথা বলার অধিকার গণমাধ্যমের সামনে নেই। এটা আমরা দেখেছি, এটা আমরা সমালোচনার জায়গা থেকে সরাসরি আমি দায়িত্ব নিয়েই বলবো। না, ঠিক ঠিক কিন্তু বেসিক সহমত। জায়গাটা হচ্ছে উনি ইন্ডিয়াতে যখন চলে এসেছিলেন, এখানে বিভিন্ন মিডিয়ার কাছে তিনি মুখ খুলেছেন, সংলাপ দিয়েছেন, আমরা সেগুলো আলোচনা করেছি। এবং এখন উনি যখন বাংলাদেশে ফিরে যেতে চাইছেন স্বেচ্ছায়, কেন যাচ্ছেন, কি অ্যাক্সেস পাবেন, কোনো সহানুভূতি পাবেন কিনা, কোনো রাজনৈতিক ফায়দা তুলবেন কিনা, অবশ্যই রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব হতে বেশি উনি আমাদের থেকে অনেক বেশি প্রাজ্ঞ। আমরা নবীন, আমরা সবে আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে কাজকর্ম শুরু করেছি, যদি আমার গণমাধ্যমে চাকরি করার বয়স প্রায় 20-22 বছরের বেশি। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে উনি আন্তর্জাতিক মিডিয়ার কাছে যদি বিষয়টি উত্থাপন করে, সেক্ষেত্রে ভারতের বিভিন্ন মিডিয়া যেমন এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করবে, তেমনি বাংলাদেশেরও বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম আলোকে শোনা, আমি নাম ধরে বলছি, প্রথম আলো বা যুগান্তর বা কালের কণ্ঠ বা যে কোনো গণমাধ্যমের কাছে যদি মুখ করলে সেটা কতটা প্রসারিত হবে, সেই জন্য উনি এই পথটাকে অ্যাক্সেস করেছেন এবং এটা দিয়ে বার্তা দিতে চেয়েছেন। উনি আন্তর্জাতিক মহলেও এটা একটা সমালোচিত আলোচিত বিষয় হতে পারে, বিভিন্ন মন্তব্য প্রতিক্রিয়া আসতে পারে, সেখান থেকেও কিছু ফ্রুটফুল কিছু যদি পাওয়া যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তো অনেক কৌশলে চলেন, অনেক পন্থা নিয়ে, অনেক কিছু ভাবনা নিয়ে চলেন, অনেক ব্যাপ্তি নিয়ে চলেন, হয়তো কিছু ভেবেছেন, কিন্তু মূল প্রাসঙ্গিকতাটা তখনই থাকবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আদর্শের। তুমি সম্ভবত জানো, এবং তুমি যেটা বলছিলে আমি জাস্ট তোমার সঙ্গে একটু জোরে দিতে চাইছি। তুমি বলছো যে বাংলাদেশের গণমাধ্যমে তার বলার জায়গা হয় কত পরিসরে সংক্ষিপ্ত বা অনেকটা বড় আকারে হবে কিনা। তুমি এটা জানো যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনা সম্পর্কে যে তথ্য খবর কিংবা শেখ হাসিনার বক্তব্য কপি করা বা প্রচার করা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই যেখানে তোমার মতামত বা বলার জায়গাটি নেই বা সংক্ষিপ্ত, সেখানে তুমি আন্তর্জাতিক মিডিয়া বা অন্য জায়গায় যেখানে তুমি বলবে সেই কৌশল তুমি অবলম্বন করতেই পারো। আমি বলছি না যে শেখ হাসিনার এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মিডিয়াতে কেন দিল, আমাদের প্রশ্ন মোটেও সেটা নয়। আমাদের প্রশ্ন বা আমরা আলোচনা করতে চাইছি বা আলোচনা করে বুঝবার চেষ্টা করছি বা আমাদের দর্শকদের বোঝানোর চেষ্টা করছি কিংবা দর্শকদের সঙ্গে আমরা সহ আলোচনা করতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গত 2 বছরে কি প্রেক্ষাপটটি বাংলাদেশে পাল্টে গিয়েছে, কিংবা শেখ হাসিনা কি বুঝতে পারছেন যে বাংলাদেশে গিয়ে আত্মসমর্পণ করে তার রাজনৈতিক বা তার দলের নেতা কর্মীদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জীবিত করতে বা আবার ফিরে পাবার উনি শেষ চেষ্টা করছেন। সে কারণেই কি আন্তর্জাতিক মিডিয়াতে তিনি মুখ খুলছেন ভারতের বাইরে গিয়ে। দেখো, আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি কিন্তু গত 1-1.5 বছর ধরে তার যোগাযোগটা তিনি বাড়িয়েছেন। নির্বাসনের প্রথম পর্যায়ে শেখ হাসিনার বক্তব্য মূলত লিখিত বিবৃতি, দলীয় প্রচার মাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমে সীমিত ছিল, সেটি আমরা দেখেছি। এখন তিনি রয়টার্সের মতো আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দীর্ঘ অডিও সাক্ষাৎকার দিচ্ছেন। এর কারণ রয়টার্সের একটি প্রতিবেদন একই সঙ্গে ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের শত শত সংবাদ মাধ্যমে পৌঁছে যায় এবং সেটি খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়। ভারতীয় গণমাধ্যমেও তার বক্তব্যকে প্রধানত 3টি জায়গা থেকে তুলে ধরা হয় বা হয়েছে এ পর্যন্ত। ডিসেম্বরের ফেরার এই ঘোষণা, গ্রেপ্তার এবং প্রাণহানির আশঙ্কা, অবশ্যই আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা। অন্যদিকে বাংলাদেশের গণমাধ্যমে আগের সাক্ষাৎকারগুলোর পর 2টি বিপরীত আলোচনা দেখা গেছে পরমাশিস। একদিকে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব কিনা। অন্যদিকে জুলাই আন্দোলনে প্রাণহানি নিয়ে শেখ হাসিনা যথেষ্ট অনুশোচনা বা আত্মসমালোচনা করেছেন কিনা সেই প্রশ্নেও তোলা হয়েছে। বাংলাদেশের দ্য ডেইলি স্টারের আগের একটি বিশেষ প্রতিবেদনের বিশ্লেষণে তার বক্তব্যে অনুশোচনার অভাবের অভিযোগ করা হয়েছিল। কিন্তু রয়টার্সের সাক্ষাৎকারে অবশ্য শেখ হাসিনা বলেছেন, কোন সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলে ভুল হতে পারে। আবার বলছি, কোন সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলে ভুল হতে পারে, কোন সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। পরমাশিস, শেখ হাসিনার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশটি কোট করছি আমি। কোন সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে
ভুল হতে পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। এটি কিন্তু খুব সীমিত হলেও শেখ হাসিনার আত্মসমালোচনা। কিন্তু ঠিক কোন সিদ্ধান্ত ভুল ছিল? আন্দোলনের নামে দমন, নাকি নিজের দায় এড়িয়ে যাওয়া বা নিজের দায় নেবা? বিষয়টি কিন্তু উনি স্পষ্ট করেননি, বা ওনার বক্তব্যে বা ইন্টারভিউ যে নির্যাস তাতে কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। খুব সংক্ষেপে পরমাশিস। দেখো, আমি ওনার এই আজকের যে কথা তুমি বলছো, যে প্রাসঙ্গিক কথাটা তুমি বললে, যে এটা যদি উনি রয়টার্সকে বলে থাকেন, তাহলে ওনার কথাতেই আমি আসি, যে একটা পিছনে কেউ কলকাঠি নেড়েছে, এটা উনি বলেছিলেন। যে কুচক্রীরা, উনি স্যাবোটেজ হয়েছে, এইসব উনি বলেছিলেন। 15 বছর ক্ষমতায় থেকে উনি হয়তো ভেবেছিলেন যে আমাকে, আমার আত্মসমালোচনা বা আমি যাদেরকে বিশ্বাস করছি সেটা আমার 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 গোয়েন্দা বিভাগ কতটা সফল, এই কাজগুলো যদি খুব যদি ঠিক মতো না হয়ে থাকে, তাহলে ষড়যন্ত্রের শিকার হয়েছে, কুচক্রীরা স্যাবোটেজ হয়েছে, তাহলে সেটাও তো ওনার সরকারের ভুল। আমি যদি ওনার বক্তব্যের, সেই সময়কার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলি, আর যদি বলি যে অনুশোচনার ভঙ্গিতে, তাহলে ধরে নিতে হবে 15 বছরে কিছু ভুল হয়েছে। 15 বছরের ভুল কি? ওনার যে বাড়ির যে বোধহয় চাপরাশি, সে কয়েকশো কোটি টাকার মালিক আমরা বলছি না, বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি। পরমাশিস, ভুলের উপন্যাস বাদ দিয়ে তিনি যদি ভুলের অনুকাব্য রচনা করেন, তাহলে সেই ভুলের জন্য বাংলাদেশের মানুষ আদৌ ক্ষমা করবেন কি? ভাই, পাঠক তো বাংলাদেশের মানুষ, আমরা তো সংলাপ তুলছি। বাংলাদেশের মানুষ অনুকাব্য পড়বে না উপন্যাস পড়বে, বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষের কাছে 15 বছরের গল্পটা যদি অনুকাব্য হয়ে থাকে, বাংলাদেশের মানুষের কাছে 15 বছরের সময়টাকে যদি উপন্যাস হয়ে থাকে, সেটা বাংলাদেশের মানুষ বিচার করবে। সাধারণ মানুষ, তাদের সরকার, তাদের নেত্রী, তারা ভোট হয়েছে, তাদের গণতান্ত্রিক ভোট হয়েছে। এক কথায় উপন্যাসেরও এক কথায় ভূমিকা লেখা যায় না, অনুকাব্যেরও এক কথায় ভূমিকা লেখা যায় না। কথাটা তো একটু দীর্ঘমেয়াদী সরকারের ভুল হয়েছে, এটা তো 2 লাইনে হয়ে যাচ্ছে। একটা কবিতার ভূমিকাও কিন্তু 2 লাইনে হয় না। একদম শেষ দিকে আলোচনার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ, এবং সঙ্গে আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে সহ আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে ভিন্নমত, বা পুরো আলোচনার সঙ্গে সহমত বা ভিন্ন মত হতেই পারেন। আপনার মূল্যবান মতামত কিংবা নতুন কোনো নির্দেশনা থাকলে সেটি লিখে জানাতে পারেন। পরমাশিস, আমরা তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে, সে তো প্রশ্ন তুমি উত্তর দেবেই, কিন্তু আরো একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে, যেটি আমরা আলোচনার শুরুতে আমরা কিছুটা প্রশ্ন তুলেছিলাম, যে বর্তমান পরিস্থিতি কি বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরার পরিবেশ পারমিট করছে? এই প্রশ্নের উত্তর সরল নয়, কঠিন। এটাকে কেউ কেউ বলতে পারেন যে হ্যাঁ, আবার কেউ কেউ বলবেন যে না। অর্থাৎ হা এবং না, এই দুটোর মধ্যে কিন্তু একেবারে সাংঘর্ষিক অবস্থা যাবে বলে আমার বিশ্বাস। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি যখন সেই দেশে পালিত হচ্ছে, তখন বাংলাদেশের একটি বড় অংশের কাছে শেখ হাসিনা এখনো আন্দোলন দমনের জন্য দায়ী রাজনৈতিক মুখ। পরমাশিস, আবার শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক বা সংগঠনের সঙ্গে যুক্ত মানুষের একটি অংশ মনে করছেন দলটির ওপর নিষেধাজ্ঞা এবং সামগ্রিকভাবে সব নেতাকর্মীকে দায়ী করা রাজনৈতিকভাবে সমাধানের পথ নয়। শেখ হাসিনা এই রয়টার্সকে যা বলেছেন, সেটি বাংলাদেশে 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের নেতাকর্মীদের সঙ্গে তিনি প্রতিদিন বা সাপ্তাহিকভাবে অনলাইনে বৈঠক করেছেন বা তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি ঠিক কি বলেছেন, কোটটা জানাচ্ছি। তিনি বলেছেন, তারা আমাকে দোষী সাব্যস্ত করেছে। তারা বলতে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের ব্যবস্থা বা বাংলাদেশের এই মুহূর্তে প্রশাসন বা রাজনৈতিক দলগুলো। আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে? আমরা খারাপ করে থাকলে জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। অর্থাৎ জনগণের ওপর আপনি দায়িত্ব দিয়ে দিন। যারা যে সরকারের এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে, তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন। আর এখানেই তার বর্তমান কৌশলের মূল নির্যাস বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, প্রথম ধাপে নিজের দেশে ফেরার প্রশ্ন শেখ হাসিনা সামনে আনলেন। 2য় ধাপে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতপূর্ণ দাবি তুললেন, এবং 3য় ধাপে দলটির রাজনৈতিক ভবিষ্যৎকে ব্যক্তিগত বিচার থেকে আলাদা করে তার দলকে বাঁচানোর চেষ্টা করলেন। খুব সংক্ষেপে এই 3টি কৌশলী বার্তা নিয়ে তুমি একটি বার্তা দেবে দর্শকদের কাছে। বছরে ঋতু কটা হয়? 6টা ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বর্ষাকালে তুমি যখন রাস্তায় বেরোবে, তুমি ছাতাও নেবে, আর জুতো যাতে না ভেজায় তুমি রেক্সিনের জুতো পরবে।
গরমকালেও তুমি ছাতা নেবে, হালকা শার্ট পরবে, হালকা। শীতকালে তুমি কি নেবে? মাথায় ঠান্ডা টুপি, গ্লাভস, সোয়েটার। তো রাজনীতির অঙ্গনে ওনাকে আসতে গেলে আওয়ামী লীগ বাদ দাও, শেখ হাসিনা কি বাংলাদেশের একজন ব্যক্তিকে তুমি শাসন করো। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে চেনে? তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুভেন্দু অধিকারী, অনেকেই তো হতে পারে, পাড়ার রামকিঙ্কর অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী হতে পারে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেই জায়গা থেকে ওনার দল যদি বেঁচে থাকে, ওনার প্রাসঙ্গিকতা থাকবে। ওনার দল বেঁচে থাকলে সবাই তো, আমরা তো প্রত্যেকে একদিন চলে যাব, সবাই আমরা চলে যাব, উত্তরসূরিরা থাকবে। দল ইন্দিরা গান্ধী প্রয়াত হয়েছেন, রাজীব গান্ধী প্রয়াত হয়েছেন, আমরা চলে যাব, প্রথম কলকাতা থাকবে। তো স্বাভাবিক, এটা তো একটা পন্থা, এটা একটা কৌশল। হ্যাঁ, তোমার কাছে তিনটে অপশন দিলে, চা খাবে, না কফি খাবে, নাকি শরবত খাবে, একটা তোমাকে খেতেই হবে। কেন? তুমি পরমাশিসের বন্ধু বলে পরমাশিসের বাড়িতে এসছো, তুমি তো পরমাশিসের বাড়িতে খবরের কাগজ দিতে আসোনি। তিনটে অপশন, তুমি কোনটা খাবে? রাজনীতির অঙ্গনও তাই। তোমাকে অনেক ধন্যবাদ। সময় বলবে আসলে শেখ হাসিনা আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, বাংলাদেশের সাধারণ মানুষ তাকে সেই ফেরার সুযোগ দেবেন কিনা, বা আন্তর্জাতিক মহলে যে সাক্ষাৎকার দিয়ে বার্তা ছড়িয়ে একটি রাজনৈতিক চাপ শেখ হাসিনা প্রয়োগ করতে চাইছেন, সেই চাপের কাছে বর্তমানে বাংলাদেশে যারা রয়েছেন তারা মাথা নত করবে। শেষ করব প্রিয় দর্শক, শেখ হাসিনা ডিসেম্বরেই ফিরবেন এই কথা এখন নিশ্চিত কোনো ঘটনা নয়। তিনি নির্দিষ্ট দিন বলেননি, কোন আদালতে তিনি আত্মসমর্পণ করবেন সেটিও বলেননি, কিংবা ঢাকা বা দিল্লির সঙ্গে এই পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে সেটাও এই সাক্ষাৎকারে উল্লেখ করেননি। তাই আপাতত এটি চূড়ান্ত ভ্রমণসূচি হিসেবে আমরা দেখছি না, কিংবা তার রাজনৈতিক কোনো কর্মসূচি হিসেবেও আমরা দেখছি না। এটি শুধুমাত্র ঘোষণা হিসেবে প্রথম কলকাতা বা আমাদের বিশ্লেষণ মনে করছে। তবে প্রিয় দর্শক, খুশি হওয়ার কিছু নেই। এই ঘোষণাটি উপেক্ষা করার সুযোগও কিন্তু প্রথম কলকাতা দেখছে না, কারণ প্রায় 2 বছরের নীরব এবং নিয়ন্ত্রিত নির্বাসনের পর এই প্রথম শেখ হাসিনা এখন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্গঠন করছেন। তিনি কি সত্যি দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন, নাকি দেশে ফেরার ঘোষণা নিয়ে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, বাংলাদেশের রাজনৈতিক অন্তর্ভুক্তি, কিংবা নিজের নিরাপত্তার প্রশ্নকে আন্তর্জাতিক আলোচনায় আনছেন? শেষ কথা সম্ভবত শেখ হাসিনা নিজের বক্তব্যতেই রেখেছেন। কি সেই শেষ কথা? রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেষ কথাটি ঠিক কোট করছি। তিনি বলছেন, অর্থাৎ শেখ হাসিনা বলছেন, আমি দেশে ফিরছি, তোমরাও একদিন এসো, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। এখন প্রশ্ন একটাই, এটি কি বাস্তব প্রত্যাবর্তনের ডাক, নাকি নির্বাসন থেকেই শুরু হওয়া আওয়ামী লীগের নতুন রাজনৈতিক অভিযান? উত্তর মিলবে ডিসেম্বরের আগে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপে এবং অবশ্যই ঢাকা ও দিল্লির প্রতিক্রিয়ায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে প্রাসঙ্গিক প্রসঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে নিরাপদে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।